দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। সেই সব খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। আপনাদের সাথে এই খবরের সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। ভারতের লোকসভা নির্বাচন আজ সারাদিনের খবর। লোকসভায় নির্বাচনে ভোট গণনা চলছে, এরই মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ২২০ আসনের মধ্যে ২৪১টি জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি জোট এনডিএ। এগিয়ে রয়েছে ১৪৯টি আসনে, আর কংগ্রেস নেতৃত্বাধীন জিতেছে ৭১টি আসনে। এগিয়ে রয়েছে ১৬৪তে বিজেপির এনডিএ জোট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট। দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমসের লাইভ আপডেট থেকে পাওয়া সর্বশেষ তথ্য এটি, এবং সেখানে বলা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৫টি আসনে। ১৮টি আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্যরা। ভারতের সংবিধান অনুযায়ী কোন দল বা জোট যদি কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। আমরা আরো বিস্তারিত জানবো সেই খবরের। আমাদের সাথে এই মুহূর্তে ভারত থেকে যুক্ত হচ্ছেন দেবদীপ পুরোহিত। তিনি হেড অফ পলিটিক্স অ্যান্ড পলিসিস ব্যুরো দ্য টেলিগ্রাফ। এবং পুরোহিত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সঙ্গে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে দেবদীপ পুরোহিত, আমরা এখন দেখছি কদিন তো আসলে ভোটের সমীকরণ ছিল, এখন অনেকটা আস্তে আস্তে পরিস্থিতিটা জোটের সমীকরণের দিকে যাচ্ছে। তো ভোটের সমীকরণ থেকে জোটের সমীকরণ, কারণ ফলাফল শেষ পর্যায়ে, কি খবর আপনার কাছে রয়েছে? সর্বশেষ পরিস্থিতিটা একটু বুঝে নিতে চাই। দেখুন, আমি আপনাকে একটা ব্রড ম্যাক্রো পিকচার দেওয়ার চেষ্টা করছি। আর আমি রাস্তায় আছি, আমি জানি না আমি অডিবল কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একদম পরিষ্কার। আজকের যে ইলেকশনের এখন অব্দি যা রেজাল্ট বেরিয়েছে, এটার কয়েকটা ব্রড টেক অ্যাওয়ে, সেটা আমি আপনাকে কয়েকটা বুলেট পয়েন্টসে বলি। প্রথম হচ্ছে, বিজেপি নিজে মেজরিটি মার্ক ক্রস করেনি, মানে ২৭২ থেকে কম সিট পেয়েছে, এটা ১ নম্বর। ২ নম্বর, বিজেপি নিজের কিছু যাদের শরিক যারা আছেন তাদের নিয়ে তারা সরকার গঠনের মতো একটা পরিস্থিতিতে রয়েছে, এটা ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, মানে কংগ্রেস এবং বিভিন্ন রিজিয়নাল পার্টি, তারা প্রায় ২৩০-৩৫-এর মতো সিট একসঙ্গে তারা পেয়েছেন। এটা হচ্ছে ফলাফল। এবার এটাকে যদি বিশ্লেষণের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে প্রথম যে টেক অ্যাওয়েটা, সেটা হচ্ছে যে ইলেকশনের আগে নরেন্দ্র মোদী এবং ওনার সঙ্গে যারা ছিলেন বিজেপি, সবাই বলেছিলেন আপকি বার ৪০০ পার, মানে ৪০০-র বেশি ওনারা সিট পাবেন, সেটা ওনারা বলেছিলেন। সেইখানে দাঁড়িয়ে বিজেপি নিজেও ২৭২ ক্রস করতে পারছে না। এটা একটা বিজেপির জন্য একটা খুব বড় ফেস লস, এবং এটা বলা যেতে পারে নরেন্দ্র মোদীর জন্য একটা বড় ফেস লস। আজকে ইন্ডিয়ান মিডিয়াতে সব থেকে বড় খবর হচ্ছে এটাই। আমি যেহেতু রাস্তায়, আমি আপনাকে বলতে পারি যে আমি এক্ষুনি মমতা ব্যানার্জির একটা প্রেস কনফারেন্স করে ফিরছি। মমতা ব্যানার্জি আজকে যেটা বলেছেন, মোদি মাস্ট গো, মোদিকে যেতে হবে, এবং প্রাইম মিনিস্টার মোদি, যিনি মরালি আর প্রাইম মিনিস্টার থাকতে পারেন না, ওনার রিজাইন করা উচিত, এই ডিমান্ড মমতা ব্যানার্জি করেছেন। দিল্লিতে কিছুক্ষণ আগে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের, ওনারাও বলেছেন যে এই মোদির যে অহংকার, সেটা কোনোভাবেই ভারতবর্ষের মানুষ মানেনি। জি, আপনার কথা শুনছিলাম আমরা, এবং আপনি বলছেন যে মোদি মাস্ট গো, তার যে অহংকার। এখন বিরোধী দলের জোট তো একথা বলতেই পারে, কিন্তু আমরা যে আপনাদের এখানে কোয়ালিশনের দিকে যেটি যাচ্ছে সেই ব্যাপারে স্থানীয় রাজনৈতিক দলগুলো কি বলছে, যে এককভাবে ক্ষমতায় না এসে যদি কোয়ালিশনে আসে সেটার সমীকরণটা কেমন হতে পারে? দেখুন, বিজেপিকে আবার ক্ষমতায় ফিরতে হলে শরিক খুঁজতে হবে, এবং ওদের সঙ্গে দুজন শরিক আছেন, ২-৩ জন বড় বড়, সেটা নিয়ে ওনারা ২৭২ ক্রস করতে পারেন। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। আপনাদের শামীম ওসমান সাহেবের কথা অনুযায়ী খেলা কিন্তু হবে, এবং খেলা হচ্ছে। এবং অলরেডি মমতা ব্যানার্জি একটু আগে বলেছেন, এবং আমাদের কাছে যেটা খবর আছে, দিল্লি থেকেও চেষ্টা করা হচ্ছে যে এমন ২-৩ জন শরিক
যারা এখন অব্দি বিজেপির সঙ্গে আছেন, যেমন তেলেগু দেশম পার্টি আছে, জনতা দল ইউনাইটেড আছে, তাদেরকে একটা ভাঙানোর চেষ্টা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এনারা করবেন। তো সেটার একটা পসিবিলিটি আছে। কিন্তু সেটা ছাড়াও যেটা আমি আপনাকে যেটা বলতে চাই একজন ভারতীয় নাগরিক হিসেবে, প্রচুর মানুষই আজকে এই কথাটা বলছেন যে আজকের যে ফলাফলটা সেটা হচ্ছে মোদির সঙ্গে ভারতের সাধারণ মানুষের লড়াই হয়েছে। আমাদের যারা অপোজিশন তারা কিন্তু খুব এক কাঠা যে হয়েছিল সেইভাবে সেটা কিন্তু হয়নি। তো মানুষ কিন্তু বিপক্ষে রায় দিয়েছেন। মোদি কোনোভাবেই 400 ধারে কাছে যেতে পারেননি। ইলেকশনের আগে উনি যা যা ওনার যে ইস্যুস ছিল, ধর্মীয় বিভেদ করার, রাম মন্দির নিয়ে কথা বলার, কত কিছু উনি বলেছেন। যে অযোধ্যাতে রাম মন্দির নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল, সেই ফৈজাবাদে বিজেপি কিন্তু ভালো ফল করেনি। তো ভারতীয় গণতন্ত্রের জন্য যেখানে অপোজিশনের নেতারা জেলে আছেন, অপোজিশনের কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এই পরিস্থিতিতেও আজকে যে এরকম একটা রেজাল্ট হয়েছে, এটা কিন্তু যে ভোট যে একটা গণতন্ত্রের উৎসব সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নাম্বারের দিক থেকে বিজেপি এগিয়ে, কিন্তু অপোজিশন ওদের যে বক্তব্যটা ছিল যে লড়াই একটা আছে, লড়াই যে একটা হবে, খেলা যে একটা হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটের মাঠে। দেবদীপ পুরোহিত, আপনাকে ধন্যবাদ জানাই নানা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আরো একজনকে আমরা যুক্ত করে নিতে চাই, ডক্টর অভিজিৎ কুন্ডু, শিক্ষক, সমাজ বিজ্ঞান বিভাগ, দিল্লি বিশ্ববিদ্যালয়, তিনিও আছেন আমাদের সাথে। আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনার সাথে আলোচনা করব, তার আগে একটু অভিজিৎ কুন্ডুর সাথে কথা বলে নিতে চাই। অভিজিৎ কুন্ডু, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং আমরা যেটা দেখছিলাম যে বড় গণতন্ত্রের দেশ অবশ্যই ভারত, এবং সেখানে দেবদীপ পুরোহিত বলছিলেন যে যে ফ্যাক্টরগুলোকে ধরে আসলে রাজনীতির মাঠে খেলা খেলেছিলেন নরেন্দ্র মোদী, সেই ফ্যাক্টরগুলো কাজ করেনি। বিশেষ করে আমরা রাম মন্দিরের কথা উল্লেখ করছেন, বা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাগরিকত্ব আইন, সেই বিষয়টা যেখান থেকে মানুষকে বিভেদের মধ্যে ফেলে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়গুলো কাজ না করে জনগণ তাদের ভোট দিয়েছে, এবং সেটির ফলাফল আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আপনার মতামত কি? আপনাকে আনমিউট করতে হবে। জি, অভিজিৎ কুন্ডু, অভিজিৎ কুন্ডু শুনতে পাচ্ছি না এখনো। ডক্টর সাখাওয়াত হোসেন, আমরা ওনার সাথে সংযুক্তি স্থাপনের পরই আমরা তার সাথে কথা বলবো। তার আগে একটু আপনার কাছ থেকেও শুনে নিতে চাই, যেই ফ্যাক্টরগুলোকে ধরে আসলে নির্বাচন হয়েছে বা নির্বাচনে সকল দলগুলো অংশ নিয়েছে, এবং বিশেষ করে বিজেপির যে অবস্থান ছিল যে ফ্যাক্টরগুলোকে লক্ষ্য রেখে এবং যেগুলোর উপরে জোর দিয়েছিল, সেগুলো আসলে খুব একটা কাজ করেছে বলে মনে হচ্ছে না, বিশেষ রাজনৈতিক দলগুলোও বলছে। এবং একই সঙ্গে আমরা নানা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে জনতা তাদের ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনাকে আনমিউট করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? আমার তো আনমিউটই করা আছে এখানে দেখছি। অভিজিৎ কুন্ডু, আপনার কাছে আসবো, আপনাকে কেবলই আমরা শুনতে পেলাম। তার আগে একটু ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি এই অবজারভেশন একটা গ্রুপ তৈরি হয়েছিল, সেটার সাথে জড়িত ছিলাম। প্রতি সপ্তাহে প্রোগ্রেসটা দেখছিলাম, ভারতের নির্বাচনের ব্যত্যয়গুলো দেখছিলাম। আর সেই হিসাবে যদি আমি বলি, আজকে সারাদিনে সকাল থেকে আমি যতটুকু সম্ভব এখানে বসে দেখা, এবং আমি ওই গ্রুপের সাথে আলোচনা করে যেগুলো অন্তত জোগাড় করতে পেরেছি, কয়েকটি জিনিস এখানে খুব লক্ষণীয়। একটা হচ্ছে যে প্রথমত, একটা সরকার যখন বেশিরভাগ সময় একটা স্বৈরাচার মনোভাব নিয়ে দেশ শাসন করতে থাকে, এবং জনগণের যে সাধারণ জনগণ, আমি ইন্ডিয়ার সাধারণ জনগণের কথা বলছি, তাদের সাথে কোনো সম্পৃক্ততা না থাকে,
তাহলে এই ধরনের রেজাল্টই কাম্য হয়। যেমন এই পুরো ক্যাম্পেইনটা আমি ফলো করছিলাম এবং আমরা ফলো করছিলাম। সেখানে যে জিনিসটা দেখা গেছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বড় বড় মিটিং করেছেন এবং সেখানে তিনি সাধারণ যে কথাবার্তাগুলো ভারতের এখন প্রয়োজন ছিল সাধারণ মানুষের, যেমন দ্রব্যমূল্যের বিষয়, ইকোনমিক বিষয়, এমনকি অনেক বড় ধরনের যুবকদের যারা চাকরি পাচ্ছে না তাদের বিষয়ে, এই বিষয়ে উনি কোথাও কখনো কোনো 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 তার পরিকল্পনা বলেননি। উল্টো দিকে তিনি যেটা করেছেন, হিন্দুত্ব বা ধর্মকে তিনি সামনে এনেছেন। তিনি রাম মন্দির তৈরি করেছেন যেখানে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না, সেইখানে ওটাকে কেন্দ্র করে উনি রাজনীতির এইবারের ইলেকশনটি করতে গিয়েছেন এবং এমন এমন ভাষণ দিয়েছেন যা ভারতের অতীতে আর কোনো প্রধানমন্ত্রী এ ধরনের ভাষণ দেননি, যেখানে তিনি সাম্প্রদায়িকতা নিজেই উস্কিয়েছেন। আর তার মধ্যে আরো যে বিষয়টি হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে তিনি উত্তরপ্রদেশের কারণেই বিজেপি এখন লোকজনের কাছে যেতে হচ্ছে, অন্যান্য দলের কাছে যেতে হচ্ছে তাকে সমর্থন দেওয়ার জন্য। উত্তরপ্রদেশে এই ধরনের রেজাল্ট হবে আমার মনে হয় উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার এবং বিজেপির অমিত শাহ সাহেব এবং প্রধানমন্ত্রী কল্পনাও করতে পারেন। যেটা তাতে দেখা যাচ্ছে যে একটা সময় এসে হয়তো গত 1 বছর যে কংগ্রেসের যে অ্যাক্টিভিটি ছিল তারা সাধারণ মানুষের সাথে যোগ দিয়েছিল। পাঞ্জাবের কৃষক বিদ্রোহ হোক অথবা অন্য জায়গায় হোক, হেঁটে হোক পায়ে হোক, অত্যন্ত পরিশ্রম করেছে কংগ্রেসের এবং অন্যান্য তাদের পার্টি। উত্তরপ্রদেশে আপনি দেখেন, সবচেয়ে আমার কাছে আশ্চর্যজনক লাগলো যে রাইজ অফ আপনার বিএসপি, আমার এসপি এবং এই সময়ে আমি যদি বাংলার দিকে দেখি, আমরা ভেবেছিলাম যে কতগুলো ফ্যাক্টরের জন্য মমতা ব্যানার্জির উপরে নানান ধরনের আপনার চাপ আসছিল, আমি নিজে ভেবেছিলাম, আমি নিজে কলকাতায় গিয়ে কথা বলেছিলাম যে সে পেয়েছেন, এবার হয়তো নাও পেতে পারেন, কিন্তু তেমন হয়নি। তিনি 30টি বা 31টা পেয়েছেন। আমি শেষ করছি, অলরেডি আপনার একজন ভারত থেকে বলে গেছেন যে রাম মন্দির যে জায়গায় অযোধ্যা, তার কনস্টিটিউয়েন্সি হচ্ছে ফয়েজাবাদে বিজেপি জিততে পারেনি, বিজেপি জিততে পারেনি এবং 6 জন মন্ত্রী হেরেছে উত্তরপ্রদেশ থেকে। এই অবস্থাতে বিজেপিকে যদি সরকার তৈরি করতে হয় তাহলে 2 জন লোকের উপরে নির্ভর করতে হবে। যে আমরা এই আলোচনায় তো রয়েছি, তা আবারও ফিরবো আপনার কাছে। অভিজিৎ কুণ্ড, যেটি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলছিলেন যে সাধারণ মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গা, সেটি নরেন্দ্র মোদী তার বক্তব্যে তার কর্মে তুলে ধরেননি এবং সেটির ফলাফল আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে। আপনার কাছে কি মনে হয়? আমাকে কি অডিবল? আমি এখন অডিবল? জি, আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। নমস্কার। আমার দুটো জিনিস অনেকটাই বলে দিয়েছেন আমার আগে স্পিকার দুজন। দুটো জিনিস আমি বলবো, একটু লক্ষ্য করে দেখবেন গত 1 বছরে অপোজিশন বলতে যেটা কোনো একদলীয় কোনো অপোজিশন কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে নেই ভারতবর্ষে। অর্থাৎ একটা জোট, অনেক ছোট ছোট দল লেড বাই কংগ্রেস, এবং তাদের একটা বিরাট ব্যাপার ছিল, কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, সেটা হলো ন্যায় যাত্রা। এই ন্যায় কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আজকেও দেখবেন প্রেস কনফারেন্স করছেন এই রেজাল্ট আসার মুহূর্তে এই অপোজিশনের লিডার রাহুল গান্ধী হাতে ভারতীয় সংবিধান নিয়ে। অর্থাৎ মানুষের কাছে এই একটা থ্রেট, একটা ফিয়ার, একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল যে বুঝি আমাদের কনস্টিটিউশন ইজ আন্ডার থ্রেট। অর্থাৎ এই জায়গা থেকে বিভিন্ন ছোট ছোট দল সবাই কিন্তু রাহুল গান্ধীর পেছনে এসে দাঁড়িয়েছে এবং ন্যায় যাত্রায় অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বিজেপি একক দল হিসেবে শক্তিশালী,
তাকে চ্যালেঞ্জ দিতে হলে ভারতবর্ষের যে বৈচিত্র্য, সেখানে এরকম রিজনাল অর্থাৎ প্রাদেশিক বিভিন্ন ছোট ছোট দলের এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আসা খুব দরকার। এবং সেটা সবাই কিন্তু নিজের মতো করে, যে যার নিজের মতো করে বুঝেছিল। এখানে ওই একখানা গ্র্যান্ড ন্যারেটিভ, একটা বয়ান রচনা করে দিলাম যে রামলালা অর্থাৎ রাম মন্দির, এই কথাটা ঘুরে ফিরে আসছে। এটা মানুষের, হ্যাঁ, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা হতে পারে, সেটা একদমই ধর্মীয় জায়গায়। জি। ভারতবর্ষের মানুষ কখনোই চায়নি ঐতিহাসিকভাবে যে ধর্মীয় এবং ব্যাপারগুলো রাজনৈতিক ইয়েতে চলে আসে। জি, এবং আমরা সব সময় ভারতের জনগণ থেকে রাজনীতিবিদ সকলের কাছে একটি কথা শুনেছি, অসাম্প্রদায়িক অর্থাৎ সেকুলার রাষ্ট্র, তা নিজেরাও যেমন সেকুলার রাষ্ট্র হিসেবে মনে করে এবং তার প্রতিবেশীকেও দেখতে চায়। প্রতিবেশীর উপর প্রভাব, সে প্রসঙ্গেও কথা বলবো, আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। তার আগে যোগ করে নেব, আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্দুল মোমেন, চেয়ারম্যান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, সাবেক মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আপনার সাথে কথা বলবো এবং বড় সময় নিয়ে কথা বলবো, কারণ ভারতের রাজনীতি, ভারতের নির্বাচন অবশ্যই আমাদের তিন দিক থেকে ঘিরে রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আছেন একাত্তর সংযোগে, নিচ্ছে একটা বিরতির সাথে থাকবেন নিশ্চয়ই। আছেন একাত্তরে আর চলছে একাত্তর সংযোগ। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ভারতের নির্বাচন নিয়ে কথা বলছিলাম। ফলাফলের সর্বশেষ অবস্থাটা যদি দেখে নেই, এনডিএ 290 আর ইন্ডিয়া 235 আসনে মোটামুটি আমরা হিসাব করে রেখেছি, এখন পর্যন্ত হিসাবটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এনডিএ এগিয়ে আছে এবং বেশ খানিকটা এগিয়ে আছে। কিন্তু যেটি দেখা যাচ্ছে যে জনতা দল ইউনাইটেড এবং তেলুগু দেশম, এই দুইয়ের সাথে যদি জোট করতে না পারে বিজেপি, তাহলে কিন্তু ক্ষমতা যাওয়ার যে বিষয়টি, অর্থাৎ মসনদে, দিল্লির মসনদে বসার বিষয়টি, সেটি অনেকটা অনিশ্চিত হয়ে পড়ছে। আমাদের সাথে অতিথিরা রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, ডক্টর অভিজিৎ কুন্ডু এবং আব্দুল মোমেন। তিনজনই আমাদের সাথে রয়েছেন। এ কে এম আব্দুল মোমেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এ কে এম আব্দুল মোমেন, আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবার, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো ক্ষমতায় আসতে পারবে না, এখন পর্যন্ত ফলাফল যা বলে। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের হয়তোবা প্রতিবেশী হিসেবে কোনো পরিবর্তন হবে না, কিন্তু কোয়ালিশন সরকার আর এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যুতে বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? দেখেন, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরাও তাদের ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা এই যে বন্ধুত্ব আমাদের উভয় দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গল। আর আমাদের বন্ধুত্ব আজকের না, বহু পুরনো। আমার স্বাধীনতা যুদ্ধ থেকেই তারা আমাদের বন্ধু, আর আমরা তাদের বন্ধু বলে উভয় দেশেরই মঙ্গল হচ্ছে। ভারতে যে কোনো সরকার আসুক, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং তারাও চাইবে আমাদের সাথে সুসম্পর্ক রাখবে। আর দেখেন যে আগে কংগ্রেস ছিল, এখন বিজেপি আসছে, সব সরকারের সাথেও আমাদের ঘনিষ্ঠতা ছিল। তবে নরেন্দ্র মোদীর সময় অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত হয়েছে। এবারের একটি নির্বাচনে আমরা যেমন একটা গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক দেশ, আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র গণতান্ত্রিক হবে, অসাম্প্রদায়িক হবে এবং মানুষের মূল্যবোধের উপর খুব বড় রকমের জোর দেবে। সৌভাগ্যের বিষয় যে ভারতবর্ষ, তারা পরিপক্কতা অনেক অর্জন করেছে। তাদের দেশে আপনার এই মূল্যবিদের যাতে ক্ষয় না হয়, জনগণ তার রায় দিয়েছে। এই যে ভারতের শাশ্বত মূল্যবোধ, সবাই মিলেমিশে থাকা, সেইটা কিন্তু ভারতবর্ষ আবার নতুন করে প্রমাণ করে। আব্দুল মোমেন, একটু যদি আপনাকে থামাই, সম্প্রীতিকালে যে একটা জানি কোন ধরনের নির্বাচনের কারণেই হয়তো কোন ধরনের উত্থান সৃষ্টির প্রচেষ্টা হয়েছে, কিন্তু ভারতবর্ষের জনগণ, তারা অসাম্প্রদায়িক জনগণ, তারা এটা আবার প্রমাণ করবে। আর সুখের বিষয় যে সব দল সাথে যোগদান করেছে। আপনি বলেছিলেন যে ভারতে এই মুহূর্তে যে ইন্ডিয়া গ্রুপের এমন বড় নেতৃত্ব না, কিন্তু জনগণ তাদের, যেহেতু তারা একটা অসাম্প্রদায়িক এবং একটা সরকার ব্যবস্থা চায়, গণতান্ত্রিক সরকার চায়, তারই প্রতিফলন তারা মোটামুটি ঘটিয়েছে। সরকার যেই আসুক, আমাদের সাথে সুসম্পর্ক অবশ্যই বলবৎ থাকবে।
যে সুসম্পর্কে আপনি একটা বক্তব্য দিচ্ছিলেন, জনগণ তাদের রায় দিয়েছে, অসাম্প্রদায়িক ভারত এবং জনগণের যে মানবিক অধিকার, জনগণের যে নিত্যদিনের অধিকার, সেই বিষয়ে ভারতের জনগণ তাদের রায় প্রদান করেছে। ঠিক আছে, মেনে নিলাম যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হলো না, এখানে অন্য দুটি দল নিয়ে তারা ক্ষমতায় এলেন, এবং যাদের কথা আমরা আলোচনা করছি তেলুগু দেশম এবং জনতা দল ইউনাইটেড, তাদের যে অতীত ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে তারা অনেক সময় তাদের মত পরিবর্তন করে থাকে সময়ের আবর্তে। আমরা কংগ্রেসের সাথে তাদের মত পরিবর্তনের অবস্থান দেখেছি। এবং আপনার কাছে কোনো জায়গা থেকে কি মনে হয় যে যদি একক সংখ্যাগরিষ্ঠতা না হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অথবা অস্থিতিশীল কোনো অবস্থা রাজনৈতিক ক্ষেত্রে তৈরি হতে পারে, যার প্রভাব বাংলাদেশে পড়তে পারে? না, আমার মনে হয় না এটা। আমার মনে হয় ভারত যে পরিপক্কতা অর্জন করেছে, তাদের জনগণ যত শক্তিশালী, তার ফলে দেখেন এবারে ইলেকশনের আগে বিভিন্ন রকম প্রচারণা হয়েছে। এমন প্রচারণা মনে হলো একটা অন্য ধরনের রাষ্ট্র হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, অল সেড এন্ড ডান, ভারতবর্ষের জনগণ একটা রায় দিয়েছে এবং আমি মনে করি সেটা অত্যন্ত সুষ্ঠু এবং নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। হ্যাঁ, সুতরাং আমার ভারতবর্ষের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। আপনি মনে করেন 71 সালে শুধু ভারত সরকার আমাকে সাহায্য করে নাই, সাধারণ ভারতের নাগরিকরা আমাদের সাহায্য, এবং এই যে মনোবাঞ্ছনা সেগুলো এখনো আছে, এখনো বলবৎ আছে। ভারতবর্ষের জনগণ মনে করে বাংলাদেশের জনগণ তাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু, আমরা তাই মনে করি। জি, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ভারত একত্রীভূত ভারত এবং ভারতের প্রত্যেকটি বড় দেশ ভারত, সেখানে প্রত্যেকটি গোত্র, গোষ্ঠী, সমাজ, রাজনীতি, ছোট ছোট দল, সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার যে মনোভাব, তারই অনেকটা জয় আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনের এই ফলাফলের ক্ষেত্রে। সেক্ষেত্রে জনগণও রায় দিয়েছে অবশ্যই, কারণ একত্রীভূত ভারত থেকে তারা সরে আসতে চায় না। সেইখানে যদি এবার কোয়ালিশন সরকার হয়, সেটির প্রভাব বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানে কোনো প্রভাব রাখবে কিনা আপনার মনে হয়? আনমিউট করতে হবে। জি, আপনাকে আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছি না। জি, এখন দেখুন, কোয়ালিশন গভর্নমেন্ট যখন হয়, কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু যেই থাকুক, যিনি লিডে থাকেন তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা এখনো কিছুই হয়নি, কারণ মাত্র হাফ ওয়ে ইসিআই তার রেজাল্ট দিয়েছে, আরো হাফ হয়ে আসতে হয়তো গভীর রাত হতে পারে। খুব ধীরে রেজাল্টগুলো দিচ্ছে, যেটা নিয়ে কংগ্রেসের আপত্তি আছে এবং আপত্তি ছিল, সেই অর্থে আসছে না। আপনি যখন একটা কোয়ালিশন গভর্নমেন্ট করবেন, কারণ এককভাবে এনডিএ এর মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে এই কোয়ালিশনটা করতে হবে। সেখানে আপনি যেটা বললেন, মুখ্য দুটি দল বা দুজন ব্যক্তি তার উপরে নির্ভর করছে। একজন হচ্ছেন নীতিশ কুমার বিহারের, জেডিইউ, আরেকজন হচ্ছে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু মাত্র কিছুদিন আগে জেল থেকে বের হয়েছেন, এবং আপনি নিজেই বলেছেন তার অতীতের স্থিরতার বিষয়ে। এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে অলরেডি কিন্তু ইন্ডিয়া জোটের টানাটানি শুরু হয়ে গেছে। সেই জায়গাতে আমাদের মমতা ব্যানার্জি আছেন। মমতা ব্যানার্জি একজন বড় ফ্যাক্টর হয়ে আসছেন, কারণ তিনি প্রায় 30-এর কাছাকাছি সিট নিচ্ছেন, পাবলিক 30 আর পাবলিক 31, যেখানে বিজেপি তাদের প্রায় 9টি সিট হারিয়েছে। এই ধরনের সরকার যখন হয়, তখন সরকারের একক বা লিড পার্টির একক সিদ্ধান্তে এটা হয় না, ডিপেন্ড করতে হয় এদের উপরে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই জোট, যদিও বিজেপি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি নিয়ে আসবে, তাকেই সরকার ফর্ম করতে বলা হবে, কিন্তু সেখানে বড় ধরনের একটা হোস্ট ট্রেডিং এর সম্ভাবনা রয়েছে। হোস্ট ট্রেডিং তো শুরু হয়ে গেছে অলরেডি দুই দল থেকে। বিষয়টা যেটা আমি বলছি যে কোর যে রিলেশনশিপ হয় বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, কোর রিলেশনশিপে কিন্তু কোনো খুব বড় পরিবর্তন হয় না,
বিশেষ করে বড় দেশ ভারতের মতো দেশের রিলেশনশিপ নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা যেমন আছে, সেখান থেকে খুব বড় একটা চেঞ্জ হবে না। যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে হয়তো জনগণের সাথে জনগণের যে সম্পর্কটা এখন ভারতের এই অবস্থাতে বাংলাদেশের জনগণের সাথে যে সম্পর্কটা তাদের নেই, সেই সম্পর্ক গড়ে তোলার জন্য কিছুটা পরিবর্তন হতে পারে যদি সেই কোয়ালিশন গভর্নমেন্টে আসে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমি বলছি যে বাংলাদেশের জন্য বর্তমানে যে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, এখানে আব্দুল মোমেন সাহেব আছেন, ওনার সামনে তো আমি পররাষ্ট্র নীতি বা জিও পলিটিক্স নিয়ে কথা বলার লোক নই। যে বড় প্রশ্নটি আছে সেটি হচ্ছে তিস্তার পানি বন্টন। জি, তিস্তার আমি শেষ করবো কারণ আমি চলে যাবো একটু পরে। তিস্তার পানি বন্টন নিয়ে কিন্তু আমরা একটা টানাপোড়েনের মধ্যে আছি, একদিকে ভারত, একদিকে চীন। সো এই জায়গাতে আমাদের বড় জিনিস দেখতে হবে যে পশ্চিম বাংলার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন হয়নি এবং এখন আবার মমতা ব্যানার্জি আরো শক্তিশালী হয়ে আসছে। সেই জায়গাতে আমরা কতখানি সমস্যার মধ্যে থাকবো, পড়বো, বা এর সলিউশন আদৌ হবে কিনা, আমরা কোন পথে যাব, এটা হবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন যখন এনডিএ সরকার আসুক অথবা ইন্ডিয়া সরকার আসুক। জি, আমরা দেখি যে মোটামুটি যদি আমরা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করি, 5টা ফ্যাক্টরকে আমি যেটা ঘেটে ঘুটে পেয়েছি যে বাংলাদেশের ভারতের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সাথে সম্পর্কের 5টা মূল পয়েন্ট, যেখানে নাগরিকত্ব আইন, রাজনৈতিক এবং কূটনৈতিক কারণ, তিস্তা চুক্তি, অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং ট্রানজিট এবং বন্দর ব্যবহার, প্রত্যেকটির সাথে পিপল টু পিপল কানেকশন এবং একই সাথে বাণিজ্য এবং ভূরাজনীতি, এই বিষয়গুলোকে কেন্দ্র করে 5টা বিষয় মোটামুটি আমাদের সাথে নির্ভর করে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। সো এই যে 5টা বিষয়, সেই বিষয়টাকে সামনে রেখে এবারের নির্বাচনে আমি অভিজিৎ কুণ্ড, আপনি আছেন আমাদের সাথে, আপনার কাছ থেকে আপনার মতামত জানতে চাই। আপনি যে বিষয়গুলো তুললেন, আন্তর্দেশীয় বিষয়, এটা খুব সহজ হয় যদি কোনো একদলীয় শাসন একটা সরকারে থাকে এবং তাদের যদি সদিচ্ছা থাকে দুটো দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার। এখন এই যে একটা জোট সরকারের সম্ভাবনা, এতে কিন্তু সিদ্ধান্তের জায়গায় অনেক টানাপোড়েন চলে আসবে। সত্যি কথা বলতে কি, যেহেতু বর্ডারটা বাংলাদেশের পশ্চিম বাংলার সাথে এবং যেহেতু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার যথেষ্ট একটা সংখ্যা নিয়ে এবার পার্লামেন্টে যাচ্ছেন এবং যারাই সরকার গড়ুক তারা কিন্তু খুব শক্তপোক্ত সরকার এটা হবে না। এখন যেই ব্লকই সরকার গড়ুক তাকে কিন্তু নির্ভর করতে হবে অন্যান্য রিজিনাল পার্টির উপর, তাদের সমর্থনের উপর। এবং আমরা কিন্তু এখনই বলতে পারছি না মমতা ব্যানার্জি অর্থাৎ তাদের তৃণমূল পার্টি শেষ পর্যন্ত কাদের সাথে যাবেন। অর্থাৎ ওনার কিন্তু ইতিহাস আছে ভারতীয় জনতা পার্টির সাথে সরকারে যাওয়ার, ঠিক আছে। আবার অন্যদিকে ভারতের যে রাহুল গান্ধী লেড যে ফ্রন্ট, সেটারও কিন্তু একটা সম্ভাবনা আছে সরকারে আসার। এখানে খুব একটা টালমাটাল একটা খুব দুর্বল সরকারই আমরা এক্সপেক্ট করতে পারি। এবং দুর্বল সরকার, তাহলে সিদ্ধান্তটাও হয়তো দুর্বল হবে, অর্থাৎ আজকে যে সিদ্ধান্ত 6 মাস পরে সেটি নাও থাকতে পারে। আর কূটনীতিতে সময় খুব বড় একটা বিষয়। আমরা একটা বিরতি নিয়ে আসি এবং বিরতির থেকে ফিরে আবারও দর্শক একই প্রসঙ্গে কথা বলবো। দর্শক আছেন একাত্তর সংযোগে, নিচ্ছি বিরতির সাথে থাকবেন নিশ্চয়ই। ফিরে এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক আমাদের সাথে রয়েছেন ডক্টর এ কে আব্দুল মোমেন এবং একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন ডক্টর অভিজিৎ কুণ্ড, শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ, দিল্লি বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনজনই আমাদের সাথে রয়েছেন। আসলে যেটি অভিজিৎ কুণ্ড আপনি বলছিলেন যে একটি দুর্বল সরকার গঠন হতে যাচ্ছে এবং একক সরকার যখন যে সিদ্ধান্ত নিতে পারে, এই কোয়ালিশন সরকারের পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে ওঠে। তাহলে এম সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে ছোট করে শুনতে চাই, একদম শেষ পার্টে রয়েছি আমরা, আমাদের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাগুলো, সেগুলো কি আরো একটু কঠিন হয়ে গেল কিনা? আমার মনে হয় একটু কঠিন হয়ে গেল এই কারণে, প্রথমত হচ্ছে যে একটা নতুন সরকার, এরকম সরকার আসলে প্রথমে আমাদের একটা ছেদ পড়বে, এটা কন্টিনিউয়েশন থেকে ছেদ পড়বে, নতুন ভাবে আবার আমাদেরকে পরিচিত হতে হবে। হ্যাঁ, এখন ধরুন আমরা জানি যে কে কোন পজিশনে আছে,
যদি মনে করেন এই সরকারের মধ্যে ডেপুটি প্রাইম মিনিস্টার একজন হন, ফরেন মিনিস্টার যদি চেঞ্জ হয়ে যায়, যদি না হয়ে যাবে হয়তো, চেঞ্জ হয়ে গেলে তার কি পলিসি হবে, সেই পলিসির সাথে আমাদেরকে অ্যাকোয়েন্টেড হতে হবে প্রথমে। তারপরে আপনি এই আপনার যে যে সমস্যা 5টির কথা বললেন, এগুলো আপনি চট করে কালকেই গিয়ে করতে পারবেন না। সেই গভর্নমেন্টকেও সেটেল হতে হবে, এবং 1 মাসের মধ্যে সেই গভর্নমেন্ট সেটেল হতে পারবে কিনা সাধারণত দেখা যায় না। কোয়ালিশন গভর্নমেন্ট হলে সেখানে অনেক টানাপোড়েন থাকে বেশ কিছুদিন। এই গভর্নমেন্ট ফর্ম হতে হতেই আমাদের হয়তো আমরা দেখবো যে 15-20 দিন লেগে গেছে। কাজেই নতুন ভাবে শুরু না হলেও রিওরিয়েন্টেশন, যেটা যদি ইংলিশে বলি, নতুন ভাবে এক ধরনের পরিচয় করতে হবে সবার সাথে একটা যদিও ভারতের মূল পার্টি কংগ্রেস, কংগ্রেসের সাথে আমাদের বহুদিনের 10 বছরের পরিচয়, বিজেপির সাথে আমাদের 10 বছরের পরিচয়, কিন্তু ঘরের ভেতর যখন আরো অন্য কেউ ঢুকে যায় তখন নিশ্চয়ই নিয়ম নীতির কিছুটা পরিবর্তন হয়, এবং সেই নিয়ম নীতিতে আমরা কিছুটা পিছিয়ে পড়বো কিনা অভিজিৎ কুণ্ডু আপনার কাছ থেকে একেবারে মন্তব্য আকারে শুনতে চাই। না, আমরা সবসময় আশা করব যে আমরা পিছিয়ে পড়বো না। আমরা সবসময় একটা ভালো কিছুর দিকেই তাকিয়ে থাকবো, যে ভালো কিছু হোক, এবং আমরা এটা আশা করতেই পারি যে যারাই সরকার গড়ুক তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা সম্পর্কই গড়ে তোলার চেষ্টা করবে। এটা আমরা অবশ্যই আশা করব। তাতে আমাদের আভ্যন্তরীণ যে টেনশন থাকবেই, আভ্যন্তরীণ অনেক বহুদলীয় টেনশনগুলো থাকবে। ভারতবর্ষের যথেষ্ট বৈচিত্র্য রয়েছে, কিন্তু আমরা সবসময় আশা করব যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক এবং মাত্র ধারণা যে সেই দিকে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব আর কি। হয়তো যেরকম বললেন একটু সময় লাগতে পারে। আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে ভারত সফর করছেন, তাহলে সবসময় সফরে আমরা বড় কিছু দেখতে পাই, এবার কি শুধুই অভিবাদন থাকবে? দেখেন, এই যে বলেছিলেন অভিজিৎ বাবু, দুই দেশের সম্পর্ক আপনার অটুট থাকবে। আর আমাদের এই দেশের সম্পর্কগুলো শুধু সরকার পরিবর্তনই হয় না, ভারতের সাথে আমাদের অনেক দিনের পুরনো সম্পর্ক, একদিনে পরিবর্তন হবে না। আর অনেকগুলো যে ইস্যু আপনি রেজ করলেন, অনেকগুলো আভ্যন্তরীণ ইস্যু, সেগুলো হয়তো নির্বাচনে উত্তরণের জন্য ফলো করে দেখা হয়েছে, কিন্তু আমাদের সাথে দুই দেশের সম্পর্ক, যেমন তিস্তাটা বলতে পারে, আগে কংগ্রেস সরকারও এটা গ্রহণ করেছে, পরবর্তী বিজেপিও গ্রহণ করেছে। সেখানে শুধু মমতা দিয়ে একটু উনিও কিন্তু খারাপ কথা বলেন, উনি বলেছে যে আমার কতটুকু পানি আছে, আমার এখানে এটা আমি আগে হিসাব করে দেখতে হবে, তারপর আমি আমার সিদ্ধান্ত নেব। উনি তো আরো ক্ষমতাবান হয়ে ফেরত আসছেন, উনি আর কতদিন ধরে হিসাব করবেন? না, তখন এই যদি পরিমাপটা ঠিক মতো করা যায়, আমার বিশ্বাস যে আমরা উভয় দেশের মঙ্গল চাই, আমরা সারা এই এলাকার আপনার শান্তি ও স্থিতিশীলতা চাই, সেই ধরনের আমার ধারণা যে আমাদের সম্পর্ক আর উন্নয়ন হবে, বিশেষ করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে। শুধু আমার দেশের ইচ্ছাটাই তো না, সাথে সাথে একটা গ্লোবাল রিলেশনশিপ আছে, ওগুলোর উপরও কিছুটা নির্ভর করবে। আর সেই দিক থেকে আপনার ইন্ডিয়া ইজ এ লিডার অফ দি সাউথ, সুতরাং ইন্ডিয়ার অবস্থান যে খুব পরিবর্তন হবে আমি মনে করি না। এবং আমাদের সাথে তার যে সুসম্পর্ক, আমি বললাম যে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সবচেয়ে আপনার উষ্ণ, এবং সেইটা আমার ধারণা যে বলবৎ থাকবে, এবং আমরা সেই বাবদেই কাজ করে যাব। প্রধানমন্ত্রীর এই মাসের ভারত সফরকে আপনি কোনো ধরনের আশা দেখতে পান কিনা, বিশেষ করে তিস্তা এবং সীমান্ত হত্যা প্রসঙ্গে? এগুলো সীমান্ত হত্যা তো কমেছে, এবং সেটা এইটা বলে লাভ নাই যে দুদিকের যা আছে এটা চলে যাবে, ইট ইজ নট এ বিগ ইস্যু। কিন্তু যেটা তিস্তার কথা বলেছেন, সেইটা আমার মনে হয় না এই আলোচনায় হবে। এবারে শুধু আবার নতুন করে পরিচয় এবং নতুন করে সম্ভাবনার আমরা দিক নির্দেশন নেব। আগামীতে আমরা কোথায় যৌথভাবে কাজ করতে পারি, যার ফলে উভয় দেশের জনগণের মঙ্গল। আমি এর সাথে বলি যে আমার প্রতিবেশী যতগুলো ভারতীয় স্টেট আছে, তাদের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, এবং তারাও চাচ্ছেন তাদের এই সম্পর্কটা, আমাদের ট্রানজিট বলেন, আমার যে ওপেন কানেক্টিভিটি বলেন,
তারা সবাই উপকৃত হচ্ছেন এবং এই অবস্থা চলতে থাকবে, আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। আমরাও ধারণা করি 3 দিক থেকে ঘিরে থাকা ভারত এই আঞ্চলিক শক্তি বিশ্ব শক্তিতে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে, এবং সেখানে যে নির্বাচন তার উপর নির্ভর করছে অনেক কিছুই। আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাই, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, অভিজিৎ কুন্ডু এবং একই সঙ্গে এ কে আব্দুল মোমেন। আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। দর্শক, এই ছিল আজকের ৭১ সংযোগে। সবাইকে শুভরাত্রি।